শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শেষ করে দেওয়ার সাথে কি কোনোভাবে হাসিনা জড়িত? অনেকদিন ধরে এমন কিছু নিউজ ঘুরে বেড়াচ্ছে। আজ জানবো সে সময়ের ঘটনার আড়ালে লুকিয়ে থাকা আরেক ঘটনা। আশা করছি সঙ্গেই থাকবেন। মাত্র ১৩ দিন, মাত্র ১৩টা দিন একজন রাজনৈতিক নেত্রীর দেশে ফেরা, একজন রাষ্ট্রপতির নির্মম মৃত্যু, আর একই ভোরে সীমান্তে ঘটে যাওয়া আরেকটি রহস্যময় ঘটনা। ৪ দশকেরও বেশি সময় ধরে এই ঘটনাগুলো নিয়ে বিতর্ক, প্রশ্ন আর নানা ব্যাখ্যা ঘুরে বেরিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। কিন্তু ২০২৬ সালে একটি গ্রেফতার যেন আবারও পুরনো সেই অধ্যায় খুলে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, এত বছর পরও কেন এই ঘটনা নিয়ে আলোচনা থামছে না? আর নতুন করে কোন প্রশ্নগুলো সামনে চলে এসেছে? ১৯৮১ সালের বাংলাদেশ, স্বাধীনতার ১ দশকও তখন পূর্ণ হয়নি। যুদ্ধ বিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর সেনাবাহিনীর অভ্যন্তরীণ টানাপোড়েন সব মিলিয়ে দেশ তখন এক জটিল সময় পার করছে। সেই সময় রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। তার সমর্থকদের মতে তিনি বহুদলীয় রাজনীতি চালু করেন, অর্থনীতি পুনর্গঠনের উদ্যোগ নেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি স্বতন্ত্র অবস্থান তৈরির চেষ্টা করেন। অন্যদিকে সমালোচকদেরও নানা অভিযোগ ছিল তার শাসন ব্যবস্থা নিয়ে। অর্থাৎ তিনি ছিলেন একই সঙ্গে প্রভাবশালী এবং বিতর্কিত একজন রাজনৈতিক নেতা। রাজনীতির একটি বাস্তবতা হলো, ক্ষমতা যতই বড় হোক, বিরোধ তত বড় হয়। তবে ইতিহাস বলে, অনেক সময় সবচেয়ে বড় সংকট বাইরে থেকে নয়, ভেতর থেকেই আসে। ঠিক এমন এক সময় আসে ১৯৮১ সালের ১৭ই মে। সেদিন দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার সময় তিনি বিদেশে ছিলেন, পরে দীর্ঘ সময় ভারতে অবস্থান করেন। সেই সময়কার সরকার তার দেশে ফেরার অনুমতি দেয় এবং তিনি বাংলাদেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর দেশে ফেরার সুযোগ করে দেওয়া গণতান্ত্রিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত ছিল। আবার অন্যদের মতে এটি ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত যার মূল্যায়ন ভিন্নভাবে করা উচিত। অর্থাৎ বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। কিন্তু এরপর শুরু হয় এমন এক ঘটনা প্রবাহ যা আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। ১৭ই মে থেকে গুনুন মাত্র ১৩ দিন। তারিখ ৩০ মে ১৯৮১। স্থান চট্টগ্রাম সার্কিট হাউস। গভীর রাত, চারপাশ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। এমন নীরবতা যা অনেক সময় বড় কোনো ঘটনার আগে অনুভূত হয়। হঠাৎ সেই নীরবতা ভেঙে শোনা যায় ভারী অস্ত্রের গর্জন, একের পর এক গুলির শব্দ। চট্টগ্রামের মানুষ বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় এক অভ্যুত্থান। সেদিন ভোরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা প্রথমে গুলির শব্দ শোনেন। কিছুক্ষণ পর আসে আরও ভয়াবহ খবর, চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানরত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়েছেন। খবরটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো দেশে। কিন্তু ঘটনার পর থেকেই সামনে আসতে শুরু করে একের পর এক প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, একজন কর্মরত রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা কিভাবে এত সহজে ভেঙে পড়ল? পরবর্তী বিভিন্ন তদন্ত, সাক্ষ্য এবং প্রকাশিত বইপত্রে উঠে এসেছে ঘটনার সময় নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতা নিয়ে। তবে সেই দুর্বলতা ছিল অব্যবস্থাপনার ফল নাকি পরিকল্পিতভাবে তৈরি করা, এ নিয়ে আজও একক কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়নি। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এমন একটি দৃশ্য দেখেন যা তাদের ভাষ্য অনুযায়ী ছিল অত্যন্ত অস্বাভাবিক। নিরাপত্তা ব্যবস্থার অনেক অংশ কার্যত অকার্যকর অবস্থায় ছিল বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়েছে। এই পর্যায় থেকে শুরু হয় অসংখ্য প্রশ্ন, অসংখ্য জল্পনা আর অসংখ্য বিতর্ক। কিন্তু ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে যখন একই ভোরে দেশের আরেক প্রান্তে ঘটে যাওয়া আরেকটি ঘটনা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, স্মৃতিকথা এবং আলোচনায় উঠে আসতে থাকে। চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার খবর যখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় আরেকটি ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গন, বিভিন্ন বই, স্মৃতিকথা এবং গণমাধ্যমে আলোচনা হয়ে আসছে। ঘটনাস্থল আখাউড়া সীমান্ত। ভোট তখনও পুরোপুরি ফোটেনি। সীমান্ত এলাকায় দায়িত্বরত সদস্যরা নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এমন সময় একজন নারী বোরখা পরে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছেন, এমন একটি দাবি বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও প্রকাশনায় উঠে এসেছে। সেই বর্ণনাগুলোতে বলা হয়, পরিচয় যাচাইয়ের পর জানা যায় তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তবে এই ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে এ বিষয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। এ নিয়ে কোনো সর্বসম্মত ঐতিহাসিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়নি। তবু একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই, রাষ্ট্রপতি হত্যার ঘটনার সঙ্গে এই দাবিকে যুক্ত করে বহু বছর ধরে নানা প্রশ্ন, আলোচনা এবং রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, যদি ঘটনাটি সত্যিই হয়ে থাকে তাহলে সেই সময় সীমান্তে যাওয়ার কারণ কি ছিল? আবার পাল্টা প্রশ্ন উঠেছে, এই ঘটনাকে ঘিরে যে বর্ণনা প্রচলিত তার সবটুকু কি নির্ভরযোগ্য নথি দ্বারা সমর্থিত? এই দুই ধরনের প্রশ্নই আজও ইতিহাসের আলোচনার অংশ। এদিকে চট্টগ্রামে তখন পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। জিয়াউর রহমানের চট্টগ্রাম সফরটি শুরু থেকেই অনেকের নজরে ছিল, কারণ এই সফর আগে থেকে নির্ধারিত কোনো বড় রাষ্ট্রীয় কর্মসূচির অংশ ছিল না। বিভিন্ন সূত্র অনুযায়ী বিএনপির অভ্যন্তরে চট্টগ্রাম অঞ্চলে তৎকালীন দুটি গ্রুপের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছিল। রাজনৈতিক উত্তেজনা এবং সাংগঠনিক সংকট সামাল দিতেই রাষ্ট্রপতি নিজে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এখানেও প্রশ্ন থামেনি, একটি রাজনৈতিক বিরোধ মেটাতে যাওয়া সফর কিভাবে কয়েক ঘন্টার মধ্যেই দেশের ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডিতে পরিণত হলো? এটি কি শুধুই বিদ্রোহ, সেনা কর্মকর্তাদের পরিকল্পনা ছিল, নাকি এর পিছনে আরও বড় কোনো নেটওয়ার্ক কাজ করেছিল? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর আজও পুরোপুরি পাওয়া যায়নি। সরকারি তদন্ত, বিচার এবং বিভিন্ন গবেষণায় বিদ্রোহে জড়িত কয়েকজন সেনা কর্মকর্তার নাম উঠে এসেছে। অনেকের বিচারও হয়েছে। তবে একই সঙ্গে বিভিন্ন সময়ে নতুন নতুন দাবি, পাল্টা দাবি এবং ষড়যন্ত্রের নানা তথ্য সামনে এসেছে, যেগুলোর অনেকগুলোরই স্বাধীন ও চূড়ান্ত প্রমাণ প্রকাশ্যে প্রতিষ্ঠিত নয়। ঘটনার আরেকটি বহুল আলোচিত অংশ হলো রাষ্ট্রপতির মরদেহ নিয়ে কি ঘটেছিল সেদিন। বিভিন্ন তদন্ত নথি, আদালতের রায় এবং ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে, হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ সার্কিট হাউস থেকে সরিয়ে চট্টগ্রামের রাঙ্গুনি এলাকায় একটি পাহাড়ি স্থানে গোপনে দাফন করা হয়েছিল। পরে সেনাবাহিনী ও প্রশাসনের উদ্যোগে সেই মরদেহ উদ্ধার করা হয় এবং ঢাকায় এনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, একজন রাষ্ট্রপতির মরদেহ কেন গোপনে সরিয়ে নেওয়া হলো? এর নির্দেশ কে দিয়েছিল? কারা সেই অভিযানের অংশ নিয়েছিল? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই সামনে আসে একটি নাম, মেজর মুজাফফর হোসাইন। তদন্ত ও বিচারকী নথিতে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি রাষ্ট্রপতির মরদেহ গোপনে সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি পলাতক হয়ে যান এবং দীর্ঘ কয়েক দশক ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাগালের বাইরে ছিলেন। কিন্তু এখানেই শেষ নয়, প্রায় অর্ধ শতাব্দী ধরে আত্মগোপনে থাকা সেই ব্যক্তিকে ঘিরেই 2026 সালে আবার নতুন করে আলোচনা ফিরে এসেছে 1981 সালের সেই রক্তাক্ত অধ্যায়। প্রায় 46 বছর একজন দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি যাকে খুঁজে পাওয়া যায়নি বছরের পর বছর। সময় বদলেছে, সরকার বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তাই প্রশ্ন উঠছে, এত দীর্ঘ সময় একজন মানুষ কিভাবে আত্মগোপনে থাকতে পারে? এটা কি শুধুই তার ব্যক্তিগত কৌশল ছিল, নাকি তাকে কেউ আশ্রয় বা সহায়তা দিয়েছিল? এই প্রশ্নেরও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ও সর্বসম্মত উত্তর প্রকাশ্যে আসেনি। তবে ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। এরপর আসে 2026 সাল। 16ই জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, দীর্ঘ অনুসন্ধান, গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় তারা বহু বছর ধরে পলাতক থাকা মেজর মুজাফফর হোসেনকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারের মধ্য দিয়ে 1981 সালের সেই বহুল আলোচিত মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আবারও সামনে চলে আসে। কারণ তদন্ত সংশ্লিষ্ট অনেকের মতে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বক্তব্য, নথি এবং তথ্য নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি হতে পারে। তবে এটাও মনে রাখা জরুরি, কোনো ব্যক্তিকে গ্রেফতার করা মানেই নতুন সব অভিযোগ প্রমাণিত হয়ে গেছে এমনটি নয়। আইনগত প্রক্রিয়ার তদন্ত, সাক্ষ্য প্রমাণ এবং আদালতের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন তথ্য কতটা প্রতিষ্ঠিত। কিন্তু এই গ্রেফতারের পর আবারও আলোচনায় ফিরে এসেছে 1981 সালের সেই রাত। রাষ্ট্রপতির নিরাপত্তায় কিভাবে এত বড় ভাঙন তৈরি হলো? কেন বিদ্রোহ এত দ্রুত সফল হলো? রাষ্ট্রপতির মরদেহ গোপনে দাফনের সিদ্ধান্ত কে নিয়েছিল?
আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কারা জড়িত ছিল, এমন আরও অনেক প্রশ্নের উত্তর আজও পুরোপুরি স্পষ্ট নয়। এদিকে আরেকটি বিষয় নতুন করে আলোচনা এসেছে, রাষ্ট্রপতি হত্যার দিন ভোরে আখাউড়া সীমান্তে ঘটে যাওয়া কথিত সেই ঘটনাটি। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, স্মৃতিকথা এবং বইয়ে এ নিয়ে নানা দাবি করা হলেও এর সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এ বিষয়ে বিভিন্ন পক্ষের অবস্থানও এক নয়। ফলে ইতিহাসের এই অধ্যায়ে দুটি বিষয় পাশাপাশি দাঁড়িয়ে আছে। একদিকে আদালতের রায়, সরকারি তদন্ত এবং নথিভুক্ত তথ্য, অন্যদিকে রাজনৈতিক বক্তব্য, প্রত্যক্ষদর্শীর দাবি, স্মৃতিকথা এবং দীর্ঘদিন ধরে প্রচলিত বিভিন্ন বর্ণনা। একজন গবেষক বা সচেতন পাঠকের জন্য দুই দিকই জানা গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসকে বোঝার জন্য শুধু একটি সূত্র নয়, যত বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় ততই পূর্ণ চিত্রটি স্পষ্ট হয়। একটি বিষয় অবশ্যই নিশ্চিত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনাগুলোর একটি। এর প্রভাব শুধু সেই সময়ে সীমাবদ্ধ ছিল না, পরবর্তী কয়েক দশকের রাজনীতি, সেনাবাহিনী এবং রাষ্ট্রের গতিপথেও এই ঘটনার প্রভাব নিয়ে গবেষণা ও আলোচনা হয়েছে। ৪৬ বছর পর একজন পলাতক আসামির গ্রেফতার তাই শুধু একটি আইনগত ঘটনা নয়, এটি ইতিহাসের একটি পুরনো অধ্যায়কে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন সামনে বড় প্রশ্ন একটাই, এই গ্রেফতারের মাধ্যমে কি নতুন কোনো তথ্য সামনে আসবে, নাকি এত বছরের পূর্ণ রহস্যের অনেক অংশ চিরকালই অমীমাংসিত থেকে যাবে? সেই উত্তর দিবে চলমান তদন্ত, নতুন তথ্য এবং সময়। ইতিহাসের অনেক সত্যই সঙ্গে সঙ্গে সামনে আসে না, কখনো কখনো একটি ঘটনার পূর্ণ চিত্র বুঝতে লেগে যায় কয়েক দশক। তবে একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি, প্রমাণিত তথ্য, আদালতের সিদ্ধান্ত এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রের ভিত্তিতেই অতীতকে মূল্যায়ন করা উচিত। আপনার কি মনে হয় 1981 সালের এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?